অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের দিনেই রফতানিত ভারতের নিষেধাজ্ঞা। বাংলাদেশকে অপেক্ষা করতে হবে কয়েক মাস, দিল্লির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা। মহামারীর কারণে 23 ও 30 জানুয়ারি সিলেট লন্ডন ফ্লাইট বাতিল। করোনা মাত্রা না ছড়ালে মার্চে ঢাকা থেকে টরন্টো সরাসরি ফ্লাইট চালু। কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছোটখাটো ত্রুটিতে ম্লান হবে না অর্জন, বলছেন সাবেক নেতারা। শৃঙ্খলা না ফেরানোর তাগিদ। মেয়রের উপস্থিতিতেই রাজধানীর ইব্রাহিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা। খাল উদ্ধারে ঢাকা উত্তর সিটির অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। এমন সিদ্ধান্তে চলতি মাসে বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ভ্যাকসিন ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী সহ বৈঠকে বসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার আশিস প্রসূন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিস, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন বাংলাদেশে সংক্রমণ শুরু করলো, অর্থাৎ গত বছরের ঠিক মার্চে যখন বাংলাদেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়লো, তখন থেকে কিন্তু একটি জল্পনা কল্পনা চলছিল যে বিশ্বের কোন দেশটি এই করোনার ভ্যাকসিন আবিষ্কার করে এবং কোন দেশটি এটি উৎপাদন করে এবং তাদের কাছ থেকেই অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ যাতে ভ্যাকসিনটি পায় তার জন্য কিন্তু একটি উদ্যোগ সরকারের ছিল। তখন থেকে বলা হচ্ছিল যারাই আগে উৎপাদন করবে। তো সেদিক থেকে এই অক্সফোর্ডের তৈরি যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি কিন্তু ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করছিল এবং সেরামের সাথে এবং সেটি সরবরাহ করবে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই বাংলাদেশের বেক্সিমকো এবং সেরাম ইনস্টিটিউটের সাথে সরকারের একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক কিন্তু সই হয়েছিল গত 5ই নভেম্বর। তো এরপর থেকেই সরকার বলছিল যে যেভাবেই হোক এই বাংলাদেশ 50 লাখ করে 3 কোটি ভ্যাকসিন অন্ততপক্ষে বাংলাদেশ পাবে। এরপরে আমি এসে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ তো সোমবার, গত শনিবার দুদিন আগেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মহোদয় মানিকগঞ্জে তার নিজ বাড়িতে সবশেষ আপডেট জানিয়েছিলেন ভ্যাকসিনের। তখন তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে যে ভ্যাকসিনটি পাওয়ার কথা ছিল সেটি ফেব্রুয়ারি না, বরং আমরা আগেই এই চলতি মাসে জানুয়ারিতে আমরা সেই ভ্যাকসিনটি পাবো। কিন্তু গতকাল ভারত সরকার এই সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ভ্যাকসিনের রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বাংলাদেশে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটি সংকট তৈরি হবে, সেটি স্বাভাবিক। তো কিছুক্ষণ আগে আমাদের সচিব মহোদয়কে আমরা ধরেছিলাম, স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, উনি যেটি জানিয়েছেন এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে একটি বৈঠক চলছে এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও সেখানে উপস্থিত থাকবেন। কিছুক্ষণের মধ্যে উনি এসে যোগ দেবেন এবং এর পরপরই আমাদের সার্বিক বিষয়টি জানানো হবে। তবে ওনারা ভিতরে যে আলাপটি করেছেন, যেহেতু বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে সে কারণে বাংলাদেশের এই চুক্তি লঙ্ঘন করার উপায় নেই। যে কোনো উপায় হোক বাংলাদেশ ভ্যাকসিন পাবে চুক্তি অনুযায়ী, এরকম একটি আশা নিয়ে আছেন। আমরা অপেক্ষায় আছি আমাদেরকে সংবাদ সম্মেলনে কি জানানো হয়। এসা মূলত এই ছিল সবশেষ তথ্য সচিবালয় থেকে। করোনার ভ্যাকসিন ইস্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকে সবশেষ খবর জানাচ্ছিলেন সচিবালয় থেকে সহকর্মী আশিস প্রসূন। এদিকে ভারতের কাছ থেকে করোনার ভ্যাকসিন পেতে দিল্লির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালের সময় সংবাদকে তিনি একথা জানান। আমরা দিল্লির সাথে আলাপ করেছি, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা আলাপ করেছি। তারাও জিনিসটা জানে না, তারা জেনে দে উইল ইনকোয়ারি ইনটু ইট এবং তখন আমরা আপনাদের জানাবো না। আগামী 23 ও 30 জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার এই তথ্য জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। এ রুটে পূর্ব ঘোষিত অতিরিক্ত 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ হিসাবে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে জানানো হয়েছে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়তে থাকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে থাকায় যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। করোনার নতুন সংক্রমণের ভেতর লন্ডন থেকে যাত্রীবাহী আরও একটি বিমান কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল,
ধন্যবাদ এশা। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যে এই চতুর্থবারের মতন সিলেটে এসে নামবে লন্ডন টু সিলেটের যে সরাসরি ফ্লাইট, সেই ফ্লাইটে 42 জন যাত্রী এবং এই ফ্লাইটে BG202 ফ্লাইটে মোট যাত্রী সংখ্যা 48 জন। তার মধ্যে 42 জন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে 6 জন যাত্রী নিয়ে ঢাকায় চলে যাবে এই বিমানটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানের যে যাত্রীরা আসবেন তাদেরকে বাসে করে BRTC বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হবে, 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হবে এবং তারা যেন নিরাপদে যায়, তারা যেন কোনো ধরনের শৈথল্যতা এখানে দেখানো না হয়। নিরাপত্তা বাহিনীর সকল স্তরের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকে এই BRTC বাসে করে হোটেল পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী তারা টহলে থাকবেন এবং সেনাবাহিনী স্কট করে তাদেরকে সেই হোটেলে পৌঁছে দেওয়া হবে। এবং তারা যারা যাত্রীরা আসবেন সেই 42 জন যাত্রীর মধ্যে একজন শিশু রয়েছে এবং তারা তাদের নিজ খরচে থাকা খাওয়া এই 14 দিন সেখানে করবেন এমনটাই বলা হয়েছে। যার কারণে এই বিমানে প্রায় 2 শতাধিক যাত্রী আসার কথা ছিল। BG202 যে ফ্লাইটটি, এই ফ্লাইটে প্রায় 2 শতাধিক যাত্রীর টিকিট করেছিল, কিন্তু এই 14 দিনের কোয়ারেন্টিন এবং এই বাধ্যবাধকতার কারণে নিজ খরচে থাকা এই সমস্ত বিধিনিষেধের কারণে এই তারা অনেকে টিকিট বাতিল করেছে এবং যাত্রা স্থগিত করে শেষ পর্যন্ত সিলেটে আসছে 42 জন যাত্রী এবং ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে আরও 6 জন যাত্রী। সব কিছু মিলে পুরো প্রস্তুত রয়েছে। কিছু সময় মধ্যেই এই BG202 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করবে এমনটাই বলছেন বিমানের যে এখানকার ব্যবস্থাপক তিনি মোহাম্মদ হাফিজ আহমদ, তিনি আমাদেরকে এমনটি বলেছেন। তবে একটি জিনিস বলে রাখা প্রয়োজন, আমরা গত যে মাসে যে 3টি ফ্লাইট এসছে 24, 28 এবং 31 ডিসেম্বর, সেই 3টি ফ্লাইটে 511 জন যাত্রী সিলেটে নেমেছিল এবং সেই হিসাবে 700 জন যাত্রী এই 14 দিনের মোট 4টি ফ্লাইট আসবে সিলেটে। এই 700 জন যাত্রীর ব্যবস্থা করা হয়েছে, 10টি হোটেলের ব্যবস্থা রাখা হয়েছে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে। সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা রাখা হয়েছে সব কিছুর এখানে আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। সব কিছু মিলে এ ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইট আসতেছে লন্ডন থেকে নামবে সেই যাত্রার বিরতির সর্বশেষ খবর। করোনা সংক্রমণের ভেতর লন্ডন থেকে সিলেটে যাত্রীবাহী বিমান অবতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চেই ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইটে 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। এদিকে ফ্লাইট চলাচলে জাপান নিষেধাজ্ঞা তুললেই দীর্ঘ 14 বছর পর টোকিওতে যাবে বিমান। দেখুন হাজেরা শিউলির রিপোর্ট। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় 28টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরন্টো যাবে বিমান। বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেক কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয় তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার মধ্যেই রেমিটেন্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে $2174 কোটি দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা 1,84,355 কোটি 20 লাখ বাংলাদেশি টাকা সমমূল্যের।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বছরের তুলনায় 29,000 কোটি টাকা বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। 2019 সালে রেমিটেন্স থেকে বাংলাদেশের আয় ছিল 1,55,353 কোটি টাকা। করোনা হানা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল $145 কোটি। মার্চে তা কমে 128 কোটি 68 লাখ ডলারে নামে। সংক্রমণ বাড়লে এপ্রিলে যা আরও কমে দাঁড়ায় মাত্র 108 কোটি ডলারে। এরপর থেকে বাড়তেই থাকে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ। রেমিটেন্স বৃদ্ধিকে সরকারের দৃঢ় নেতৃত্বের একটি সাফল্য হিসাবে দেখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেছেন নেতাকর্মীরা। এর আগে সকালে 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়া হবে বলে জানান সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়। সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সংগঠনে কোনো অপরাধীর জায়গা হবে না, কোনোভাবেই ছাত্রলীগের ঐতিহ্য ম্লান হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারা। করোনার কারণে এবছর কোনো শোভাযাত্রা করছে না ছাত্রলীগ। মানুষের সাথে, জনগণের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো প্ল্যাটফর্ম হিসেবে যেন ছাত্রলীগকে কাজ করতে না পারে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের একটি লক্ষ্য, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় এগিয়ে যাবে। ইতিহাসের বাঁক পরিবর্তনে উপমহাদেশের সবশেষ প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময় রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। ৭৫ পরবর্তী সময় স্বৈর শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইও ছিল ছাত্রলীগ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এত অর্জনের ছাত্রলীগ গেল 2 দশকে কিছুটা কি ম্লান? সেই প্রশ্ন কোথাও কোথাও উকি দিলেও করোনা মহামারীতে আশার আলো দেখিয়েছেন ছাত্রলীগের অনেক কর্মী, দাঁড়িয়েছেন মানবতার পাশে। করোনা শুরুর থেকে একদম 121 দিন টানা শহরের যে অসংখ্য ভাসমান মানুষ রয়েছে, যারা দিন এনে দিন খেটে খাওয়া মানুষ রয়েছে কিংবা ছিন্নমূল মানুষ রয়েছে, এই মানুষদের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করেছি। সংগঠনটি অতিক্রম করেছে তার প্রতিষ্ঠার 72 বছরে, আর পা দিচ্ছে 73-এ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা ঢিলে ঢালা আর স্বাস্থ্যবিধি মেনে করার কথা জানায় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে কিছুটা অপ্রাপ্তির কথাও জানান তারা। এবার আমরা এই যে প্যান্ডামিকের কারণে শুধুমাত্র একটি আলোচনা সভা আমরা করব, যেখানে প্রধান অতিথি হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন। সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করে এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ছাত্রলীগের সোনালী অর্জন ফিরিয়ে আনতে দলীয় শৃঙ্খলার গুরুত্ব দিয়ে সংগঠনের সাবেক নেতারা বলেন, দলের ছোটখাটো ত্রুটির কারণে পুরো ঐতিহ্য ম্লান হবার নয়। আদর্শিক কর্মী হতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, শিক্ষা, শান্তি, প্রগতির প্রশ্নে আপোষহীন। ছাত্রলীগও কিন্তু শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনার জন্য বর্তমান কমিটি সব জায়গায় আমি যেটা দেখছি, একটা ঘটনা ঘটলেই ছোট হোক বড় হোক তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার পরামর্শ সাবেক নেতাদের। 1948 থেকে 2021 এই দীর্ঘ 73 বছরে বাংলাদেশ ছাত্রলীগ যেমন সোনালী অর্জন পেয়েছে, তেমনি এই অর্জনকে বিসর্জনও করেছে গত 2 দশকে। সংগঠনটির সাবেক নেতারা পরামর্শ দিয়েছেন, এই সোনালী অর্জনকে ফিরিয়ে আনতে তৎপর হতে হবে বর্তমান সংগঠনকে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ইব্রাহিমপুর খাল পরিষ্কার এবং খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এই উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যবসায়ীরা। এই মুহূর্তে ইব্রাহিমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র। সরাসরি চলে যাচ্ছি সেখানে। খালের পাশে আমরা ওয়াকওয়ে করব, খালের পাশে যে জায়গা থাকে আমরা এখানে গাছ লাগাবো। নগর কিন্তু আমরা নগর থেকে অক্সিজেন কিন্তু চলে যাচ্ছে, সুতরাং আমরা চাবো খালের পাড়টাকে গাছ লাগানোতে
এবং যদি সম্ভব হয় আমরা খালের পাড় দিয়ে আমরা সাইকেল লেন করার চেষ্টা ভাবনা করছি। আতিক ভাই, আপনি নিজেই বললেন যে এরা ভাঙার পর আবার ভবন গড়েন, সেই ক্ষেত্রে আজকের এই উচ্ছেদ অভিযান পরবর্তী কি এই নজরদারিতে রাখবেন কিনা? অবশ্যই। আপনারা যেহেতু এখন এটা আমাদের সিটি কর্পোরেশন আন্ডারে চলে আসছে, আমাদের সিটি কর্পোরেশনের সম্মিলিত কাউন্সিলররা কিন্তু আছেন। আজকে দেখেছেন যে কাউন্সিলর সহ এবং স্থানীয় আওয়ামী লীগ এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ সহ এবং বিভিন্ন ছাত্রলীগ সহ সবাই কিন্তু নেমে পড়েছে এ ভাঙ্গার জন্য। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সবাই কিন্তু আমাকে সাহায্য করছে। আমরা মাঝে মাঝে শুনতাম যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাই বাধা দিচ্ছে, এখানে কিন্তু সেটা কিন্তু উল্টো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি আমরা এরকম সকল জনগণের সাপোর্ট পাবো, কারণ অবৈধ খাল যদি আমরা দখলমুক্ত করতে পারি এবং আমরা খালকে পুনঃখনন করে দিব, তাহলে পানির ডিপনেসটাও থাকবে এবং আমরা এই অভিযানটা এটি অব্যাহত থাকবে। দেখুন, এটা কিন্তু 30 বছরের কিন্তু একটা জঞ্জাল ছিল। এই 30 বছরের জঞ্জাল এটাকে আমরা শুরু করেছি। অবশ্যই আমরা পার্টলি করে এগুলোকে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই খাল আমরা উদ্ধার করব, খালের দুই পার বাধাই করব এবং এই অভিযান, আমার মেসেজ সবার জন্য ক্লিয়ার। আজকে দেখেছেন যে অভিযান যখন শুরু করি তখন কিন্তু সবাই বলেছে স্যার 2 ঘন্টা সময় দিন। আমি কিন্তু সময় দিতে চাই নাই, কিন্তু জনগণ সবাই আমাকে রিকোয়েস্ট করে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষে চতুর্থবার স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন নারী নেত্রী ন্যান্সি পেলোসি। রোববার 117তম কংগ্রেসের স্পিকার হিসেবে শপথ নেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 80 বছর বয়সে আবারও স্পিকার নির্বাচিত, তাও আবার চতুর্থবারের মতো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ন্যান্সি পেলোসির বিজয় ঐতিহাসিক। রোববার প্রতিপক্ষ সংখ্যালঘু রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থিকে মাত্র 7 ভোটে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়ে রেকর্ড গড়েন তিনি। একই দিন 117তম কংগ্রেসের স্পিকার হিসেবে শপথ নেন তিনি। এদিকে মার্কিন নির্বাচনের 2 মাস পেরিয়ে গেলেও ফলাফল মেনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে মোটেই রাজি নন ট্রাম্প। রোববারও ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তাকে টেলিফোনে তার জয়ের জন্য প্রয়োজনীয় 11,780 ভোট খুঁজে বের করে তার বিজয় নিশ্চিত করতে চাপ দেন। I just want to find 11,780 votes, which is one more than we have, because we won the state. So tell me, Brad, what are we going to do? We won the election, and it's not fair to take it away from us like this. আগামী 6 জানুয়ারি ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করবে মার্কিন কংগ্রেস। প্রতিনিধি পরিষদের 140 জন সদস্য ও 11 জন রিপাবলিকান সিনেটর জানিয়েছেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয় নিয়ে আপত্তি তুলবেন তারা। অন্যদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ট্রাম্পের সমর্থকরা। ট্রাম্প নিজেও ওই বিক্ষোভে অংশ নেবেন এবং এই সমাবেশ শান্তিপূর্ণ হবে না বলে জানান তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ক্রিকেটের খবর। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে বিকেলে। করোনাকালে বাংলাদেশ ক্রিকেট দল এই সিরিজের মধ্য দিয়ে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক সার্কিটে। গেল মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। করোনার ব্যাপারটি মাথায় রেখে প্রথম ধাপে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের দিনই রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা। বাংলাদেশকে অপেক্ষা করতে হবে কয়েক মাস, দিল্লির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা। মহামারীর মধ্যেই আবারও আসলো লন্ডন থেকে ফ্লাইট। এবার যাত্রী কম, বাতিল 23 ও 30 জানুয়ারির। মেয়রের উপস্থিতিতে রাজধানীর ইব্রাহিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা। খাল উদ্ধারে ঢাকা উত্তর সিটির অভিযান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।